বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ডিয়ার স্টুডেন্টস, কেমন আছো সবাই? আশা করি সকল স্টুডেন্টগণ আল্লাহ তাআলার অশেষ রহমতে অনেক ভালো রয়েছো। সাথে আছি আমি মোহাম্মদ রবিউল আলম। ইউনিস্কিল চ্যানেল এর পক্ষ থেকে তোমাদের সকলকে জানাচ্ছি প্রাণঢালা অভিনন্দন এবং শুভেচ্ছা। আজ আমি তোমাদের সাথে কথা বলবো অষ্টম শ্রেণীর বিজ্ঞান বইয়ের অধ্যায় 1 নিয়ে। আজকের টপিক হলো প্রসঙ্গবিন্দু, গতি এবং স্থিতি। আমি প্রসঙ্গবিন্দু, গতি, স্থিতি, দ্রুতি, বেগ, সরণ, ত্বরণ, মন্দন এগুলো নিয়ে একসাথে একটা ভিডিও আমি তোমাদেরকে দিয়েছিলাম। তো সেখানে বিস্তারিত কোনো আলোচনা করা হয়নি, জাস্ট সংজ্ঞাগুলো দিয়ে আমি একটা ভিডিও তৈরি করেছিলাম, যাতে করে তোমরা একসাথে একটা ভিডিওতে সবকিছু পেয়ে যেতে পারো এবং বুঝতে পারো। সো আমি ভিডিও ডেসক্রিপশনে এই লিঙ্কটা দিয়ে রেখেছি, তোমরা সেটা দেখতে পারো। তো আজকে আমরা স্পেসিফিক্যালি তোমার এই প্রসঙ্গ বিন্দু নিয়ে কথা বলবো, গতি নিয়ে এবং স্থিতি নিয়ে কথা বলবো। খুব সহজ জিনিস, যে জিনিসগুলো তোমরা খুব ভালোভাবে মুখস্থও করে ফেলেছো অনেকে, বাট বুঝে পড়া এবং মুখস্থ করার ভিতরে একটা ডিফারেন্স রয়েছে। যদি তোমরা এটা ভালোভাবে বুঝতে পারো তাহলে এটা মুখস্থ করার কোনো প্রয়োজন হয় না। তবে একটা জিনিস মনে রাখবা, যে কোনো জিনিসের সংজ্ঞাটা হবে তোমার একটা স্ট্যান্ডার্ড একটা সংজ্ঞা হবে। যে যখন তুমি সংজ্ঞাটা লিখবে, ডেফিনেশনটা লিখবে, তখন একটা স্ট্যান্ডার্ড ওয়েতে লেখার চেষ্টা করবে। সো চলো, প্রসঙ্গ বিন্দু কি সেটা আমরা একটু দেখে নিই। সো প্রথমে আমরা সেটার ডেফিনেশনটা দেখে নিই, যে প্রসঙ্গ বিন্দু কাকে বলে। তারপর একটা এক্সাম্পল দিলেই তোমরা সেই জিনিসটা ক্লিয়ারলি বুঝতে পারবে। সো দেখো, কোনো বিন্দুর অবস্থান নির্দেশ করার জন্য একটি কাঠামো বা একটি বিন্দু স্থির করতে হয়, রাইট? এই কাঠামো বা বিন্দুটি হলো প্রসঙ্গ কাঠামো অথবা প্রসঙ্গ বিন্দু। মনে রাখবা, তুমি যদি একটা কাঠামোকে প্রসঙ্গ হিসেবে নাও তাহলে সেটা হবে প্রসঙ্গ কাঠামো, আর সেই প্রসঙ্গ কাঠামোর বডি থেকে যদি তুমি কোনো একটা বিন্দুকে চিন্তা করো তখন সেটা হবে প্রসঙ্গ বিন্দু। দুটো কিন্তু দু জিনিস না, এখানে কোনো ডিফারেন্স নাই। জাস্ট বডিটাকে তুমি যদি চিন্তা করো তাহলে প্রসঙ্গ কাঠামো, আর যদি তুমি এখানে পয়েন্টটাকে চিন্তা করো, বিন্দুটাকে চিন্তা করো, তাহলে প্রসঙ্গ বিন্দু। সো চলো আমরা একটা এক্সাম্পল দেখি, একটা অথবা দুটো এক্সাম্পল দেখলে আমরা হয়তো জিনিসটাকে ক্লিয়ারলি বুঝতে পারবো যে কোনো কিছুর অবস্থান নির্দেশ করার জন্য এই জিনিসটার মানেটা কি। সো দেখো, আগের ভিডিওতেও আমি সেম এক্সাম্পল দিয়েছি, আজকের এটাতেও আমি এই এক্সাম্পলটা তোমাদেরকে দিচ্ছি, কারণ একই এক এক্সাম্পল যদি দেই তাহলে এটা বুঝতে সুবিধা হবে ইনশাল্লাহ। সো দেখো, তুমি প্রতিদিন স্কুলে যাও। তোমাকে যদি কেউ জিজ্ঞাসা করে যে তোমার স্কুলের দূরত্ব কত, ধরে নাও তোমার স্কুলটা এই জায়গাতেই অবস্থিত। আমি স্কুল হয়তো তোমাদের মন মতো করে তৈরি করতে পারবো না, এখানে জাস্ট একটা নমুনা দেখানো হচ্ছে। সে এইটা ধরে নিলাম যে তোমাদের একটা স্কুল। সো এই স্কুলে তুমি লেখাপড়া করো, এই স্কুলের দূরত্ব তোমার কাছে জানতে চাওয়া হলো। সে ধরে নাও যে এই স্কুলের দূরত্ব তোমার কাছে জানতে চাওয়া হলো। তো আমি তোমাকে জিজ্ঞাসা করলাম যে তোমার স্কুলের দূরত্ব কত। তো তোমার স্কুলের দূরত্ব কত, তুমিও বললে যে আমার স্কুলের দূরত্ব 3 কিলোমিটার অথবা 5 কিলোমিটার। তাহলে দেখো ব্যাপারটা কিরকম দেখা যায়, যে তোমার স্কুলের দূরত্ব যে 5 কিলোমিটার অথবা 3 কিলোমিটার, সেটা আমি কিভাবে বুঝবো কোথা থেকে 3 কিলোমিটার, কোথা থেকে 5 কিলোমিটার এবং কোন দিকে, সেই জিনিসগুলো কিন্তু তুমি ক্লিয়ারলি বলতে পারছো না অথবা বলনি। তাহলে তুমি যদি এখন বলো যে ধরে নাও যে তোমার এইটা হচ্ছে তোমার বাড়ি, এই জায়গাটা তোমার বাড়ি। সো এই জায়গা থেকে যদি তুমি চিন্তা করো যে এইটা হলো আমার বাড়ি, এখন যদি তুমি উত্তরটা এভাবে দাও, আনসারটা এভাবে করো যে আমার বাড়ি থেকে স্কুলের দূরত্ব হচ্ছে 3 কিলোমিটার, আমার বাড়ি থেকে স্কুলের দূরত্ব 3 কিলোমিটার তুমি বললে, তাহলে তোমার বাড়ি থেকে স্কুলের দূরত্ব 3 কিলোমিটার, এতটুকু বুঝতে পারলাম যে তোমার বাড়ি থেকে। তাহলে এই যে বাড়ি থেকে, এইটা তোমার জন্য একটা প্রসঙ্গ কাঠামো অথবা প্রসঙ্গ একটা বিন্দু তুমি এখন বলেছো। তারপরে কিন্তু আমি এখনো শিওর না যে তোমার স্কুলটা কোথায়, কারণ তুমি কোনো দিক বলোনি কিন্তু আমাকে। সো তুমি যদি এখন আমাকে দিকটা সহ বলে দাও যে আমার স্কুল, যে ধরে নাও যে তোমার এই ঘর থেকে
এই বাড়ি থেকে এটা দক্ষিণ দিকে তোমার 3 কিলোমিটার। তাহলে আমি তোমাকে এখন প্রশ্ন করি যে তোমার স্কুলের দূরত্ব কত? তুমি এখন আমাকে বললে যে তোমার স্কুলের দূরত্ব বাড়ি থেকে, এই বাড়ির গেট থেকে শুরু করে একেবারে দক্ষিণ দিকে আপনি 3 কিলোমিটার যাবেন, তাহলে আমার স্কুল পেয়ে যাবেন। তাহলে এখন কিন্তু এক্স্যাক্টলি আমি তোমার স্কুলের দূরত্বটা এখান থেকে পেয়ে যাবো ইনশাল্লাহ। আশা করি এই জিনিসটা বুঝতে পেরেছো। এখানে হবে এই যে এই জায়গাটা, এই বাড়িটা হবে তোমার জন্য এখন প্রসঙ্গ বিন্দু অথবা প্রসঙ্গ কাঠামো। আশা করি আমি এই জিনিসটা তোমাকে বুঝাতে পেরেছি। আর সবসময় একটা জিনিস মনে রাখো যে ধরো তুমি এটাকেই প্রসঙ্গ বিন্দু কাঠামো মনে করলা, বাট আমি এখন চিন্তা করবো যে এই প্রসঙ্গ কাঠামো এখান থেকে আমি এখানে একটা বিন্দু চিন্তা করলাম যে দূরত্বটা আমি এখান থেকে মাপবো, অথবা আমি দূরত্বটা এখান থেকে মাপবো। আমি যদি এই যে টোটাল কাঠামোটা থেকে নেই, তাহলে এই কাঠামোর এখান থেকে হতে পারে, এখান থেকে হতে পারে, এখান থেকে হতে পারে, যে কোনো জায়গা থেকে হতে পারে কাঠামোর। বাট এই কাঠামোর এই বডির যে কোনো একটা বিন্দু থেকে যদি আমি চিন্তা করি যে এটা থেকে আমি এদিকে চিন্তা করলাম, তখন কিন্তু এই বিন্দুটা হবে তোমার প্রসঙ্গ বিন্দু, আর এই বডিটা হবে তোমার প্রসঙ্গ কাঠামো। মানে যেই বডি থেকে এই বিন্দুটা আসবে সেটাকে বলবা তুমি প্রসঙ্গ বিন্দু, আর বডিটা হবে তোমার প্রসঙ্গ কাঠামো। এখন তুমি কাজের সুবিধার্থে যার সাপেক্ষে তুমি যদি বিন্দু সাপেক্ষে স্পেসিফিক্যালি করতে চাও একদম এক্স্যাক্টলি, তাহলে বিন্দু সাপেক্ষ হবে। আর যদি তুমি বডি কাঠামো নিয়ে করো তাহলে প্রসঙ্গ কাঠামো হবে। তো আশা করি প্রসঙ্গ বিন্দু এবং প্রসঙ্গ কাঠামো কি বুঝতে পেরেছো। তুমি আরেকটা এক্সাম্পল এখানে সেট করতে পারো, যে ধরো আমি বললাম যে তোমাকে জিজ্ঞাসা করলাম এটা একটা লাঠি, এটা একটা স্টিক, এটা একটা লাঠি। তো এই লাঠিটা কত বড়? তো এই লাঠিটা কত বড় এটা কিভাবে তুমি বুঝতে পারবা যে এটা তো একটা লাঠি, এটা কত বড়? তোমাকে যদি এখন কেউ স্পেসিফাই করে না দেয় যে এটা কার সাপেক্ষে বড়, এটা যদি না বলে, তাহলে তুমি কিভাবে বুঝবা? আরেকটা লাঠি তাহলে হতে হবে যে এখানে আরেকটা লাঠি যদি তোমার এখানে দিয়ে দেয় এইভাবে, তাহলে এখন তুমি বলতে পারো যে এই লাঠিটা বড় না ছোট। কি এই লাঠিটার সাপেক্ষে এই লাঠিটার সাপেক্ষে বড় না ছোট? এখন তুমি বলতে পারো যে এই লাঠিটার সাপেক্ষে অনেক ছোট। তাহলে এই লাঠিটা এইটা হবে তোমার জন্য প্রসঙ্গ কাঠামো, এই লাঠিটা হবে প্রসঙ্গ কাঠামো। এখন যদি আমি একটা তোমার কাছ থেকে এই কারুর যে ধরো অবস্থান জানতে চাই, যে আমি বললাম যে আমি এখন এই অবস্থানে আছি, তো এই অবস্থান থেকে তোমার বন্ধুর বাড়ির দূরত্ব কত? এখন তোমার বন্ধুর বাড়িটা তুমি ধরো মনে করো না যে তুমি চিনো, তাহলে তোমার বন্ধুর বাড়িটা এখানে ধরো, তাহলে তোমার বন্ধুর বাড়িটা তুমি চিনো বিদায় আমি এখন তোমাকে জিজ্ঞাসা করলাম যে এই অবস্থান থেকে তোমার বন্ধুর বাড়ি কত? তুমি বললে যে তোমার বন্ধুর বাড়ি 10 কিলোমিটার এই অবস্থান থেকে। তাহলে এই অবস্থানটা এইটা হচ্ছে তোমার জন্য প্রসঙ্গ বিন্দু। আশা করি এই এক্সাম্পলগুলো তোমরা এক্স্যাক্টলি বুঝতে পারবে ইনশাল্লাহ। সো আমি এটার সাপেক্ষে এই এক্সাম্পল যেহেতু তোমাদেরকে দেখিয়েছি, এটার সাপেক্ষে আবারও এই এক্সাম্পলটা ডেফিনেশনটা তোমাদেরকে আবার বলে দিই যে প্রসঙ্গ বিন্দুটা তাহলে কি হচ্ছে, যে কোনো কিছুর অবস্থান নির্দেশ করার জন্য একটা কাঠামো বা একটা বিন্দু স্থির করতে হয়, আর এই কাঠামো অথবা এই বিন্দুটাই হলো তোমার প্রসঙ্গ বিন্দু বা প্রসঙ্গ কাঠামো। আশা করি এটা বুঝতে পেরেছ। সো আমাদের নেক্সট যেই টপিকটা সেটা হলো যে তোমার গতি কি, স্থিতি কি। তো স্থিতি খুব সহজ জিনিস, গতি স্থিতি সবগুলোই খুব সহজ জিনিস। আমি এই ভিডিওটা এজন্যই তৈরি করেছি যে সামনে যে পড়াগুলো আসবে, যেই টপিকগুলো আসবে, সেই টপিকগুলো এগুলোর সাথে রিলেটেড। এই জন্য তোমাকে বেসিক থেকে শুরু করতে হবে, এবং বেসিক থেকে শুরু না করলে তোমার অ্যাডভান্স লেভেলে কিছুই বোঝা যায় না, এটা চিরায়ত। হ্যাঁ, স্থিতি কি? তাহলে সময়ের পরিবর্তনের সাথে সাথে পারিপার্শ্বিকের সাপেক্ষে, এই দেখো সাপেক্ষে কথাটা আসছে, তার মানে কোনো একটা প্রসঙ্গ কাঠামোর কথা, প্রসঙ্গ বিন্দুর কথা বোঝাতে চাচ্ছে যে সময়ের পরিবর্তনের সাথে সাথে পারিপার্শ্বিকের সাপেক্ষে যখন কোনো বস্তুর অবস্থান পরিবর্তন ঘটে না,
পরিবর্তন যখন ঘটবে না, তখন সেটা হলো তোমার স্থিতি। মনে রাখবে যে সময়ের পরিবর্তনের সাথে পারিপার্শ্বিকের সাপেক্ষে যখন কোনো বস্তুর অবস্থানটা পরিবর্তন ঘটবে না, তার মানে কি? তার মানে হচ্ছে যে সে স্থির আছে, তাহলে সে রেস্টে আছে। তাহলে স্থিরের একটা জিনিস আমরা কি লিখতে পারি? রেস্ট। এই রেস্ট মানেই হচ্ছে তোমার স্থিতি, স্থির হয়ে আছে। তাহলে এই স্থির কোনো বস্তুর কি কোনো হয়, চেঞ্জ হয়, যে পরিবর্তন ঘটে? তার কোনো পরিবর্তন নাই, সে একই জায়গায় আছে, একই জায়গায় দাঁড়িয়ে আছে, তাহলে সে স্থির। তাহলে স্থির, এই স্থির এগুলোর এক্সাম্পল কি হতে পারে? যে তোমার এই যে ঘরবাড়ি, গাছপালা, পাহাড়, পর্বত, রাস্তাঘাট, এগুলো কিন্তু তোমার স্থিতি হয়ে আছে, স্থির হয়ে আছে এক জায়গায়। তো এখানে কিন্তু তুমি বলতে পারো এটা স্থিতির একটা এক্সাম্পল। খুব সহজ জিনিস, এটা তোমাদেরকে না বললেও হতো, তারপরও আমি তোমাদের জ্ঞাতার্থে ভবিষ্যতে যেই পড়াগুলো আসবে সেগুলোর সাথে রিলেটেড বিধায় এটাকে আমি এমফাসিস দিচ্ছি। তো এবার আসি যে গতি কি। তাহলে গতি হচ্ছে স্থিতির উল্টো জিনিসটা, যে স্থিতি সবসময় তোমার এক জায়গায় থাকবে, স্থির হয়ে থাকবে। তাহলে ওই এখানে একটা জিনিস আমি একটু বলে দেই, যে তোমার যেমন আমি এক্সাম্পল দিলাম কি, যে স্থিতির এক্সাম্পল দিলাম। এখন যদি ঘর বাড়িটাকে বলা হয়, ঘর বাড়িটাকে তাহলে কি বস্তু হিসেবে ধরা হবে? এই ঘর বাড়িটা তো স্থির আছে, স্থিতি আছে, তাহলে এইটা হচ্ছে তোমার স্থিতিশীল বস্তু। মানে যেই বস্তুটা তোমার স্থিতি হয়ে আছে, স্থির আছে, সে স্থিতিশীল আছে, তাহলে ওই বস্তুটাকে বলা হবে তোমার স্থিতিশীল বস্তু। আর যদি এর উল্টো ঘটনাটা ঘটে, যে গতি কি, যে সময়ের সাথে পারিপার্শ্বিকতার সাপেক্ষে, মানে প্রসঙ্গ বিন্দুর সাপেক্ষে অথবা প্রসঙ্গের কাঠামো সাপেক্ষে যদি কোনো বস্তুর অবস্থানের পরিবর্তন হয়, তাহলে তাকে গতি বলে। রাইট? আরেকটা এক্সাম্পল এভাবে দিতে পারো, যে প্রসঙ্গ বিন্দুর সাপেক্ষে সময়ের সাথে কোনো বস্তুর অবস্থানের যদি পরিবর্তন ঘটে, তাকে গতি বলে। পরিবর্তনকে গতি বলে, ওই অবস্থানের পরিবর্তনকে। তাহলে দেখো, একটা চলন্ত ট্রেন কি অবস্থান পরিবর্তন করে না? সে প্রথমে স্থির থাকে, তাহলে ইঞ্জিন স্টার্ট করে তাকে নিয়ে চলে যাচ্ছে তোমার মাইলের পর মাইল, কিলোমিটার পর কিলোমিটার, এক দেশ থেকে আরেক দেশে। তাই যে এক অবস্থান থেকে অন্য একটা অবস্থানে চলে যাচ্ছে, এবং একটা নির্দিষ্ট সময়ের সাপেক্ষে। সকাল 9টায় ছিল ধরো কুমিল্লায়, সকাল 12টায় হচ্ছে তোমার ঢাকায়, দুপুর 12টায় সে ঢাকায়। তো এই যে একটা বাস, একটা ট্রেন, এইভাবে এক অবস্থান থেকে আরেক অবস্থানে যাচ্ছে, একটা সময় এখানে থাকতেছে, অন্য সময় আরেকটা জায়গায় থাকতেছে। এইটাই বলছে যে প্রসঙ্গ বিন্দু সাপেক্ষে সময়ের সাথে কোনো বস্তুর অবস্থানের পরিবর্তনকে গতি বলবে। আশা করি এটা বুঝতে পেরেছ, যে প্রসঙ্গ বিন্দু কি, গতিশীল বস্তু কোনটা। এটা যেমন এখানে এই চলন্ত বাসটা, এটা হচ্ছে একটা গতিশীল বস্তু, এটা হচ্ছে একটা গতিশীল বস্তু। চলন্ত ট্রেনটা, এটা একটা গতিশীল বস্তু। এভাবে হাজারো এক্সাম্পল তোমরা সেট করে নিতে পারবে। আশা করি তোমাদের এইগুলো নিয়ে কোনো কনফিউশন থাকবে না, যেটা প্রসঙ্গ বিন্দু কি, গতি কি, স্থিতি কি, এগুলো নিয়ে তোমাদের পরীক্ষায় যে কোনো ধরনের সৃজনশীল অথবা যে কোনো ধরনের প্রশ্ন আসলেই তোমরা নিজে থেকেই সেটাকে দিতে পারবে ইনশাল্লাহ। সো আমাদের যেই টপিকসগুলো ছিল সেগুলো আমরা প্রত্যেকটাই কভার করলাম। আবারও রিকোয়েস্ট করছি, যদি কেউ এই চ্যানেলে নতুন হয়ে থাকো, তাহলে ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রাখবে, সো দ্যাট যে কোনো নতুন টিউটোরিয়াল এর নোটিফিকেশন তোমার কাছে সবার আগে পৌঁছে যায়। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই বন্ধুদেরকে দেখার সুযোগ করে দিবে, সেজন্য শেয়ার করে দিতে হবে লাইক কমেন্ট দিয়ে। দেখা হবে পরবর্তী কোনো টিউটোরিয়ালে, সে পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।